একজন নারী সবচেয়ে বেশি ভাঙে তখনই যখন তার নীরব কষ্টকে সবাই অভিমান বলে এড়িয়ে যায়। নারীরা সব কিছু ভুলে যায় না, শুধু সম্পর্ক বাঁচাতে অনেক কিছু না বলার সিদ্ধান্ত নেয়। যে নারী নিজের কান্না লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটায়, তার শক্তির গভীরতা সহজেই বোঝা যায় না। সব নারীরা রাজরানী হতে চায় না, কিছু কিছু নারী শুধু চাই একটু সম্মান আর মানসিক প্রশান্তি। নারীরা ভালোবাসা গভীর হলে বদলে যায়, আর বারবার আঘাত পেলে সেই নারী চুপ হয়ে যায়। যে নারী নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সবার স্বপ্ন পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ে, তার গল্প আমরা খুব কম মানুষই জানতে চাই। একজন নারীর শক্তি লুকিয়ে থাকে ধৈর্য, দায়িত্ব আর তার ত্যাগের ভিতরে। একজন নারী তখনই সবচেয়ে সুন্দর হয় যখন সে নিজের মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। নারীদেরকে বোঝা এতটা সহজ নয়, কারণ সে নিজের কষ্টের চেয়েও অন্যর সুখকে অনেক বড় করে দেখে। গোটা একটা জাতি নারীকে দুর্বল মনে করে, কিন্তু তার নীরব সহ্য শক্তির গভীরতা বোঝা বড়ই কঠিন। একজন নারী আত্মসম্মান হারালে শুধু একটি মানুষ নয়, একটি সম্পূর্ণ পৃথিবী নীরব হয়ে যায়। নারীর নীরবতা কখনো কখনো এমন একটি বিদায়, যার পরে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেহজাদ লাইফস্টাইল। আমি সুমনা বলছি, নিজেকে উপস্থাপন করছি চট্টগ্রাম থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওর প্রথমেই সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবার জীবন ফুলের মতো পবিত্র এবং সুন্দর থাকুক। আকাশ পরিমাণের মন যেন সবার থাকে। সবার জীবন ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। গতকাল আমার বাসায় মেহমান এসেছিল, তো মেহমানদের খাবারের আইটেমও ছিল অনেক কিছু। আপনারা তো দেখতেই পেয়েছেন। মেহমান আসার সাথে সাথে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম। তেল বসিয়ে ফ্রিজ থেকে ফ্রোজেন কিছু নাস্তা রেডি করে আগে থেকে রেখেছিলাম, সেগুলো বের করে আমি চুলায় ভেজে দিলাম। চাটাও রেডি করলাম। আমার বাসায় এর আগের দিনও মেহমান আসছিল, মেহমানরা কিছু ফ্রুটস নিয়ে আসছে। আমি এখন ফ্রুটসগুলোও কেটে দিব মেহমানকে। পেয়ারা খেতে পারলে ভালো, শরীরের জন্য ভালো। পেঁপেও ভিটামিন আছে, পেয়ারাটাও ভিটামিন আছে। আমি এখন পেয়ারাটাও কেটে মেহমানের সামনে দিব। কথায় আছে বা ডক্টররাও বলে 10টা আপেলের সমান একটা পেয়ারা। তবে অনেক সময় আমরা পেয়ারাটা খেতে চাই না। এখন বর্তমানে ফ্রুটসগুলো তো ফরমালিন দেওয়া, ফরমালিন মুক্ত পাওয়া অনেক মুশকিল। তাই আমি কি করি, আমার বাসায় যদি কেউ ফ্রুটস নিয়ে আসে বা আমার হাজব্যান্ড নিয়ে আসে, আমি এগুলো কিছুক্ষণ পানিতে ভিজাতে দিয়ে রাখি, তারপর একটু পরে কেটে দিই খাওয়ার জন্য। একটা সময় ছিল যখন বাচ্চারা ছোট ছিল, তখন অনেক কাজ করতাম, টিউশন করতাম, অনেক কিছু বাসায় কাজ করে সময়টা পার করতাম। আর এখন মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছি, বাসায় একা একা বসে থাকতে হয়। তো টুকটাক কিছু সেলাই করি, কাঁথা সেলাই করি। তো দেখতে পাচ্ছেন আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, ঠান্ডা লেগেছিল। হোমিওপ্যাথিকটা এনেছি। হোমিওপ্যাথিক আমার পাশেই একটা ভালো ডক্টর আছে, ওনার থেকে ওষুধ খেলে ভালো লাগে, তাই দেখি প্রাথমিক অবস্থায় আর কি। তারপর এটা হচ্ছে বাতের ওষুধ, অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না। এটা কালো ওষুধ লাল ওষুধ মিশিয়ে আমি এগুলাকে বল বানিয়ে রেখে দিয়েছি। তো কখনো 2টা খাই, কখনো একটা খাই। এটা গ্যাস্ট্রিকের জন্য উপকারিতা, এবং কোষ্ঠকাঠিন্য থাকলে সেটার জন্যও ভালো হয়, আবার শরীরে ব্যথা বেদনা থাকলে সেটাও ভালো হয়। তো আমি কাঁথা সেলানোর জন্য কিছু সুই সুতা সব একসাথে রেখেছিলাম। একদম দেখা যাচ্ছে এগুলো একটু প্যাঁচ খেয়ে গেছে, সুতাগুলো একটা টানলে একটা আসে। তো সব ঢেলে আবার সুন্দর করে গুছিয়ে রাখছি। আমি বাসায় বসে বসে একটা ছোট কাঁথা সেলাই করলাম। সামনে আমার নাতি নাতনি আসতে পারে, জানি না আল্লাহ কি রাখছে, তবে যেটাই দেয় আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে সুস্থ একটা সন্তান দান করে আমার মেয়েকে। আমার কাঁথাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো, আমার হাজব্যান্ড বাজার নিয়ে এলো। তো আমি এবার কিচেন রুমে চলে এলাম। বাজারের মাছগুলা ঢেলে দিলাম পানিতে, আস্তে আস্তে মাছটা ধুয়ে নিচ্ছি। মাছটা সবাই কিভাবে ধুই জানি না, আমি আজকে আমার মাছ ধোয়াটা দেখাচ্ছি। আমার তো মাছ ধোয়ার জন্য অনেকগুলা পানি লেগে যায়, খরচ হয়ে যায়। তো
তো দেখা যাচ্ছে মাছটা ভালো করে না ধুলে আসলে খাওয়া যায় না। মাছ থেকে একটা গন্ধ বেরোয়, ওই যতই লবণ মরিচ মশলা কিন্তু ভালো করে দিই না কেন, তারপরেও দেখা যাচ্ছে মাছের গন্ধটার জন্য অনেকে মাছটা খেতে পছন্দ করে না। আমি অনেকবার ধুয়ে লাল রক্ত পানিগুলো ফেলে দিই, আবার লবণ হলুদ দিয়ে ধুই। এটা দিয়ে ধুইলে হয় কি তেলের ভাবটা চলে যায়, আর মাছটা দেখতে সুন্দর এবং রান্না করলেও সুস্বাদু হয়। মাছের গন্ধটা থেকে যায় না। এবং আমি ধোয়াটা শেষ করে মাছটা চুলায় বসিয়ে দিব। আবার মাছের মাথা দিয়ে আলু রান্না করব, কারণ আমার ফ্যামিলিতে মাছের মাথা দিয়ে আলু রান্নাটা সবাই পছন্দ করে। কোরবানির সময় গরুর মাংস দিয়ে কিছু কোয়াব বানিয়েছিলাম, তো আজকে কোয়াবটাও রান্না করব। দুইটা আলু দিয়ে ভাজির মতো করে কোয়াবের মাংসটাকে ভাজির মতো করে রান্না করব, অনেক সুস্বাদু হয়। এটা আমার বাসায় যারা মেহমান আসে তারাও খুব পছন্দ করে, আবার আমার ফ্যামিলির মানুষগুলোও পছন্দ করে। আমরা সবাই এটা খাই। হ্যাঁ, দেখতে দেখতে অনেকটা সময় গড়িয়ে এলো। আসলে আমরা নারীরা কেনাকাটা করতে খুব ভালোবাসি। কেনাকাটা করতে ভালোবাসে না কে? সংসারের জন্য জিনিস কিনতে সবারই ভালো লাগে। আসলে সংসারের জন্য কেনাকাটা করতে কোনো ভালো জিনিস পছন্দ হলে সেটা আমরা সবাই নিয়ে ফেলি। যারা আমরা সংসারকে ভালোবাসি, একটা সময় ছিল নিজের জন্য বা নিজেকে সাজাতে ব্যস্ত থাকতাম, আর এখন এমন হয়েছে নিজের সাজানো তো ভুলে গিয়েছি। এখন শুধু চিন্তা করি সংসারকে কিভাবে বড় করব, কিভাবে একটা জিনিস কিনবো, টাকা জমিয়ে সেই চিন্তা করি। আর কি এতটা খুশি লাগে একটা সংসারী জিনিস করতে পারলে, যে খুশিটা নিজের জামা কাপড় বা নিজের পিছনে খরচ করলে লাগে না। এটাতেই বোঝা যায় আমি অনেক সংসারী হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া যাপন করি এই ভেবে। আমি ছোট থেকেই এমন একটা সংসার চাইতাম। আমি চাইতাম আমার ছোট্ট একটা সংসার হোক, যে সংসারটা আমার কথাই চলবে। আমি সংসারটাকে পরিচালনা করব, যেই সংসারে আমার শখের জিনিস থাকবে, আমার ভালো লাগা থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সেই সব কিছু দিয়েছে। অনেক আপুরাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, আপু তোমার মতো করে আমার এমন একটা সংসার হবে, কবে হবে? আমি আমার মতো করে সংসার চালাবো। আপুরা তোমরা ধৈর্য ধরো, তোমরা ধৈর্য হারা হইও না। ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকেও একদিন সুন্দর সংসার দিবে। আমি দোয়া করি তোমাদের জন্য। ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যর ফল মিষ্টি হয়। এই যে তোমরা আমার সংসারটা দেখছো, এটা কিন্তু একদিনে হয়ে যায়নি। এই সংসারটা এই পরিপূর্ণ সংসারটাকে জন্য অনেক ধৈর্য ধরেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, যেটা না বললেই নয়। আমার হাজারো ত্যাগ, আমার হাজারো কষ্টের বিনিময়ে কিন্তু আমি এমন একটা হাসি খুশি সংসার পেয়েছি। তো তোমরাও কেউ নজর দিও না, তোমরা দোয়া করবা আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমাদেরকেও সুন্দর একটা সংসার, আমার মতো সংসার জীবন হোক। তো যাই হোক, জানি না আমার ভিডিওটি দেখছেন কারা কারা বা এই পর্যন্ত কারা কারা এসেছেন। যদি কেউ থেকে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক প্রেস করে ভিডিওটির সঙ্গে থাকবেন। যারা নতুন আজকের ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাই ক্লিক করে দিবেন। তাহলে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আমি আমার সময় সুযোগ করে আপনাদের মতামতের উত্তর দিয়ে দিব। আসলে সংসার জিনিসটাই এমন, স্যাক্রিফাইস। আমরা একজনকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। একটা মেয়ে যখন একটা সংসারে নতুন বউ হয়ে আসে, তখন তাকে মানিয়ে নেওয়া, তাকে বোঝা শ্বশুর বাড়ির মানুষের অবশ্য কর্তব্য। তাকে সহজভাবে বুঝিয়ে দেওয়া, কারণ মেয়েটা বাবার বাড়িতে হাজারো কাজকর্ম করলেও একটা ফ্যামিলির কাজের সাথে আরেকটা ফ্যামিলির কাজের সাথে কখনো মিল হয় না। তাই তাকে শ্বশুর বাড়িতে আবার নতুন করে কাজ শিখতে হয়। বলতে হয় মেয়েদের শ্বশুর বাড়িতে কিন্তু আবার দ্বিতীয়বার জন্ম নেওয়া। একবার বাপের বাড়িতে জন্ম নেয়, আবার শ্বশুর বাড়িতে আরেকটা জন্ম হয় তাদের। সব কিছু নতুন করে শেখা। তো শ্বশুরবাড়ির লোকেরা যদি তাকে ইজিভাবে মেনে নিতে পারে, সব কিছু শিখিয়ে পরিয়ে নিতে পারে আদর যত্ন করে, সেই মেয়েটা কিন্তু যত দজ্জাল হোক, বাবার বাড়ি থেকে অবিবাহিত বিয়ের আগে ইয়ে হোক, সে কিন্তু খুব ভালো হয়ে যায়। আবার একটা পরিবেশে এসে মেয়েটা যদি ভালো হয়, পরিবেশের কারণে ওর পারিপার্শ্বিক শ্বশুরবাড়ির অবস্থা দেখে সে কিন্তু আবার দজ্জালও হয়ে উঠতে পারে, সেরকমই।
তাই আমাদের সবাই একজনকে একজন অবশ্য স্যাক্রিফাইস করতে হবে। মা যদি বকা দেয় মেয়েকে, তখন আমরা তো মাকে আর ফেলতে পারি না। আবার কিছুক্ষণ পরে দেখা যায় আমরা মার সাথে ভালো হয়ে যাই, মাকে আবার ডাকি, মাকে দিয়ে আবার কাজ করাই। ঠিক শ্বশুর বাড়িতেও শাশুড়ি যদি বকা দেয়, বউকে মানতে হবে সে আমার মায়ের মতো। সে অবশ্যই শাশুড়ি আমার ভালোর জন্য ডাকটা দিচ্ছে বা আমি কাজটা পারি না বলে আমাকে শিখিয়ে দিচ্ছে, এতে মন খারাপ করার কিছু নেই। আমরা যদি সহজভাবে একজন একজনকে এভাবে মেনে নিতে পারি, আসলে আমাদের সংসারটা অনেক সুন্দর হবে। কথা বলতে বলতে ভিডিওর শেষের দিকে চলে এসেছি। যে যেখান থেকেই আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।